সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ইসলামী অর্থনীতি নিয়ে। ইসলামী অর্থনীতির নানান দিক নিয়ে ইতিমধ্যেই প্রিয় দর্শক আপনারা জেনেছেন। এই অনুষ্ঠানে আলোচনা করছেন ধারাবাহিকভাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন অর্থনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যার অনন্য অবদান সর্বজন স্বীকৃত, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলামে সব বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়। তো মধ্যম পন্থা অবলম্বন করা মানে মানুষ ভোগের ক্ষেত্রেও সেটি যদি অবলম্বন করে তাহলে তারা কম খাবে এবং কম যদি খায় তাহলে কম উৎপাদন হবে, কর্মসংস্থান কমে যাবে। তো এক্ষেত্রে তো অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে এই মধ্যম পন্থার কারণে। তো এক্ষেত্রে আপনার বক্তব্য কি হবে স্যার? অনেক ধন্যবাদ, একটা মজার প্রশ্ন উঠিয়েছেন। জি। আসলে যদি আমরা চিন্তা করি দেখতে পাবো যে চাহিদা কমবে না, বরং বাড়বে। বাংলাদেশের অর্থনীতি ধরেন, এখানে ধনাঢ্য মানুষ কজন আছে? অধিকাংশ মানুষ গ্রামে থাকে এবং তাদের অসচ্ছল বা স্বল্প আয়ের মানুষ। জি। তো এরকম একটা অর্থ ব্যবস্থা যদি ইসলামী নীতিগুলি চালু হয় অর্থনীতির ক্ষেত্রে, কি দাঁড়াবে? একটা হলো এই, অনেক কিছু হবে, তার মধ্যে একটি হলো এই যে একটা বাধ্যতামূলক সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, বাধ্যতামূলক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হবে। যারা সচ্ছল আছে, ধনী আছে, তাদের একটা ধনের অংশ বাধ্যতামূলকভাবে গরিবদেরকে দিতে হবে যাকাতের মাধ্যমে। তো দেখুন, এই যে ধনীরা এই জাকাতটা গরিবকে দিল, এই ধনীদের এই জাকাত যদি না দিত, তারা কি এটাকে ব্যবহার করত, ডিমান্ড করত? এটা তাদের সঞ্চয় থেকে দিয়েছে তারা তার সঞ্চয় থেকে দেয়। যখন এই সঞ্চিত অর্থ, যেটা নাকি আনইউজ থাকতো, এটা গেল অসচ্ছল লোকদের হাতে, তারা কি করবে? তারা এটা ব্যয় করবে, সঙ্গে সঙ্গে তারা মার্কেটে চলে যাবে, যেটা প্রয়োজন সেটা কিনবে, আগে কিনতে পারতো না। তো এখানে দেখুন যে ডিমান্ডটা কম ছিল, এখন বেড়ে যাচ্ছে জাকাতের সিস্টেমের। দুই নাম্বার, শুধু জাকাত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো জাকাতের অতিরিক্ত দেওয়া তোমাদের উপর ফরজ যদি এটা প্রয়োজন হয়। ফাতিমা বিনতে কায়েস একজন সাহাবিয়া, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকা, যে মানুষের সম্পদের মধ্যে অবশ্যই রাইট রয়েছে গরিবের তার জাকাতের ঊর্ধ্বে। এটা এই হাদিসটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোরআন আয়াত বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা বীরের পর্যায়ে পৌঁছতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই সম্পদকে দান করো যেটাকে তুমি ভালোবাসো। তোমাদের ভালোবাসার জিনিসকে, পছন্দের জিনিসকে দান করতে হবে। তো এটা জাকাতের ঊর্ধ্বে দিতে হবে। কারণ জাকাতের ঊর্ধ্বে দেওয়াটা সেই একই ব্যাপার। আমি যেখান থেকে যে একজন ধনী এটা কিন্তু দান করলো তার সঞ্চয় থেকে, তো এটা গেল গরিবের কাছে, তারা কি করবে? তারা ব্যয় করবে, তারা সঙ্গে সঙ্গে ব্যয় করে ফেলবে, যেটা নাকি আগে ব্যয় হতো না। এটা চাহিদা যেত না, এখন এটা চাহিদা চলে গেল। দুই নম্বর কথা। তিন নম্বর কথা হলো এই যে ম্যাক্রো ইকোনমিক্স, সামষ্টিক অর্থনীতি, যাকে ফাদার বলা হয়, জন মিনার্ড কিনস, তিনি বলেছেন যে এই যে ট্রান্সফার অফ রিসোর্সেস, ট্রান্সফার অফ ওয়েলথ ফ্রম দি রিচ পিপল টু দি পুয়ার পিপল, এটার একটা ইফেক্ট হলো এই যে ধনীদের মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম কম থাকে। মানে তাদের অর্থ যদি বাড়ে
তাহলে খরচের প্রবণতা কম থাকে এবং গরিবদের খরচের প্রবণতা বেশি থাকে। এজন্য তিনি বলেছেন যদি সম্পদ ধনী থেকে গরিবের কাছে যায় তাহলে যেহেতু তাদের খরচের প্রবণতা বেশি তাহলে ইফেক্টিভ ডিমান্ড বাড়বে, কার্যকরী চাহিদা বাড়বে। আরেকটি বিষয় হলো এই যে ইসলামী অর্থব্যবস্থায় যে বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস স্মলার দেন দি কনভেনশনাল ইকোনমিক্স। আমরা অনেক জিনিস ব্যবহার করতে পারি না, হারাম, যেটা নাকি প্রচলিত অর্থব্যবস্থায় এটা করা যাবে। যেহেতু আমাদের এই হালাল পণ্য সামগ্রীর বাস্কেটটা ছোট, সেজন্য আমাদের টেস্ট প্যাটার্ন এটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এই জিনিসগুলোকে বেশি বেশি কনজিউম করতে চেষ্টা করব। তো টেস্ট প্যাটার্ন যখন পজিটিভলি চেঞ্জ হয় তখন অর্থনীতির ইয়ে হইল যে ডিমান্ড কার্ভ উইল শিফট টু দি রাইট, মানে চাহিদা বেড়ে যাবে। এটা হলো অর্থনীতির একটা প্রতিষ্ঠিত একটা সূত্র। এটা যদি আমি ডায়াগ্রাম দিয়ে দেখা যায় প্রচুর সময় লাগবে, সেটা আমি বলতে চাই না। অর্থনীতির প্রতিষ্ঠিত সূত্র হলো এই, যখন কোনো সামগ্রীর পক্ষে টেস্ট প্যাটার্ন চেঞ্জ হয় তখন তার চাহিদা বেড়ে যায়। এটা প্রতিষ্ঠিত, এটা আলোচনা করে সময় আমি নিতে চাই না। ধরেন আমরা ভাত খাই, ইরি ভাত, মোটা মোটা ভাত আছে, জি, একটা হলো বাসমতি ভাত বা নাজির শাল, নাজির শাল, যেটাই হোক ভালো জিনিস। এখন যদি আমাদের সামর্থ্য এরকম থাকে অথবা বাসমতি এবং নাজির শাল সাপ্লাই অনেক বেশি থাকে মার্কেটে, তখন আমাদের টেস্ট প্যাটার্ন এই ইরি থেকে চলে যাবে তার বাসমতি বা নাজির শাল ওটার দিকে। তো এরকম যখন পণ্য সামগ্রীর এটা হালাল হারামের মাধ্যমে চেঞ্জ হচ্ছে, তো এটা খাওয়ার যাচ্ছে না, এই কম কম ভালো থেকে বেশি ভালো জিনিস পাওয়া যাচ্ছে, বেশি ভালোর দিকে মানুষের টেস্ট প্যাটার্ন চেঞ্জ হবে। ও আচ্ছা, এটা পক্ষে চেঞ্জ, হালালের মধ্যেই চেঞ্জ হবে এবং সেই চেঞ্জ হওয়ার কারণে তার চাহিদাটা বেড়ে যাবে। চাহিদা কিন্তু কমবে না, টোটাল চাহিদাটা বেড়ে যাবে এটার কারণে। একটা বিষয় আছে ইসলামী অর্থব্যবস্থায়, বর্তমান ভোগ এবং ভবিষ্যৎ ভোগ। বর্তমান ভোগ হলো আমি একটা কলা কিনে খেলাম, কমলা কিনে খেলাম, তো এটা হলো বর্তমান ভোগ করলাম। আরেকটা হলো ওই যে আমি যখন যাচ্ছি তখন দেখলাম একটা ক্ষুধার্ত মানুষ আছে, তাকে একটা কলা কিনে দিলাম বা তাকে কিছু পয়সা দিলাম। এটা কিন্তু আমার ভোগ হলো না, আমার চাহিদা হলো না, এটা আমি কিন্তু আমাদের ব্যয়টা হলো, এটা হলো ভবিষ্যৎ ভোগ। আমি আখিরাতে সেটার পুরস্কারটা আমি পাবো। তো যেহেতু ইসলামী অর্থব্যবস্থায় বর্তমান ভোগের সাথে ভবিষ্যৎ ভোগও আছে, এই ভবিষ্যতের ভোগটা, ভবিষ্যতের ভোগের পরিমাণ বর্তমান ভোগ কমবে, কারণ কিছু অর্থ তো ভবিষ্যতের জন্য যাচ্ছে, এটা বর্তমান ভোগ কমবে, এখানে চাহিদা একটু কমবে। তো এভাবে ভবিষ্যৎ ভোগের কারণে চাহিদা একটু কমবে, আর আগে যে আমি 4-5টা কথা বললাম সেটা ভোগটা বাড়বে। তো একটার জন্য কমবে আর 4-5টার জন্য ভোগ বাড়বে, তাহলে নেট এফেক্টটা কি হবে? বৃদ্ধি হবে। তো কিনস, যেটা নাকি ম্যাক্রোইকোনমিক্সের ফাদার, তিনি বলেছেন যখন ইফেক্টিভ ডিমান্ড, কার্যকরী চাহিদা বেড়ে যায় তখন দেশে উৎপাদন, জাতীয় আয়, কর্মসংস্থান বাড়বে। এটা 30s মধ্যে যে ডিফ্লেশন হয়েছিল, এটা কিনস এটা ব্যাখ্যা দিয়েছেন এটা, এবং সমগ্র ইকোনমিক্সদের মধ্যে এটা স্বীকৃত হয়েছে তখন যে ইফেক্টিভ ডিমান্ড যদি বাড়ে তাহলে জাতীয় আয় বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। তো আমরা দেখতে পেলাম এখন যে ইসলামী অর্থব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে জাকাত সিস্টেমের মাধ্যমে হোক, তার চেয়ে বেশি দানের মাধ্যমে হোক, এমপিসির মাধ্যমে হোক, এগুলোর মাধ্যমে মানুষের কার্যকরী চাহিদা বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার কারণে কর্মসংস্থান বাড়বে, এটা কমবে না। আপনি যে সংশয়টা প্রকাশ করেছিলেন এটা কমবে না। জি, তো এক্ষেত্রে স্যার আমি একটা প্রশ্নের উদ্রেক হয় আমার মনে।
সেটি হলো যে আপনি বলছেন যে যারা জাকাত পাওয়ার হকদার অর্থাৎ গরিব, যাদের অর্থ সম্পদ খুবই কম, তো ধনী মানুষেরা যখন তাদেরকে জাকাত দেবে তখন উৎপাদনটা বাড়বে, যেহেতু তারা ওই পয়সাটা খরচ করবে। তো সেক্ষেত্রে কি তারা স্যার মধ্যম পন্থা অবলম্বন করবে, নাকি মানে তারা টাকা পেয়ে তারা আবার ওভার খরচ শুরু করে দেবে? না, ব্যাপারটাকে হলো কি, ধরেন কোনো একটা এমন গরিব আছে যে 3 বেলা খেতে পায় না, জি, তাকে আপনি 100 টাকা দিলেন। হ্যাঁ হ্যাঁ, এই 100 টাকা দিয়ে সে এই 3 বেলা খাওয়ার যোগ্যই তার হইতে পারবে না। জি জি জি। এখন তার পক্ষে যদি 100 টাকা পুরোটাই খরচ করে ফেলে, এটা মধ্যপন্থার বাইরে যাবে না, মধ্যম পন্থা অতিক্রম করবে না। এটাই ছিল প্রশ্ন। এটা আপনার যদি 10,000 টাকা থাকে, 10,000 টাকা 10,000 টাকাই খরচ করে ফেলেন, এটা উড়িয়ে দেন, তাহলে এটা অপব্যয় হলো। কিন্তু ওর জন্য অপব্যয় হবে না, কারণ তার একটা প্রয়োজন। জি, মানে প্রাইমারি নিডগুলো সে ফিল আপ করতে পারবে, বেসিক নিডস। জি। আমরা অর্থনীতির বিষয়ে এই বিষয়টা জানলাম যে মধ্যম পন্থা অবলম্বন করার ব্যাপারে ইসলাম যে নীতিমালা দিয়েছে সেটি ফলো করলে উৎপাদন কমবে না, বরং বাড়বে, চাহিদা বাড়বে। সেই সিস্টেমগুলো আপনি খুব সুন্দর করে বুঝে দিয়েছেন। এখন স্যার, যে সাপ্লাই সাইড ইকোনমিক্স, এই বিষয়ে যদি কিছু বলতেন, যে আপনার পণ্য সরবরাহ। জি জি, সাপ্লাই সাইড ইকোনমিক্সের এরা বলে যে কিনসের যে কথাটা তখনই সত্য হবে যখন নাকি যোগানে বাধা না থাকে। সাপ্লাই সাইড ইকোনমিক্সের একটা বড় সংশয় হলো যে কার্যকরী চাহিদা যদি বৃদ্ধি পায়, সেটাই উৎপাদন বৃদ্ধির জন্য যথেষ্ট না। উৎপাদন সৃষ্টির জন্য এবং যোগান দেওয়ার জন্য বাধা না থাকতে পারবে না, এটা একটা শর্ত বলে আর কি। কিন্তু দুনিয়াতে অনেক বাধা থাকে। তো এ ব্যাপারে আমি বলতে চাই যে কোনো একটা অর্থব্যবস্থায়, কোনো একটা দেশে ইসলামী অর্থব্যবস্থা কায়েম হওয়ার কারণে সাপ্লাই সাইডে কোনো বাধা হওয়ার কোনো কারণ নাই, যে নতুন কিছু একটা জিনিস আসবে না। তো সাপ্লাইয়ের যে অবস্থা আছে সেই অবস্থায় এখানে ইসলামী অর্থব্যবস্থা চালু হইলো, এই জন্য সাপ্লাই বাধা পড়বে, এরকম তো কোনো যৌক্তিক কোনো কারণ নাই। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আমরা দেখতে পাই অ্যানালাইজ করে যে ইসলামী অর্থব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে সাপ্লাইয়ের যোগানের সহায়ক কিছু জিনিস সৃষ্টি হবে। সেই সহায়ক জিনিসগুলি আমি এখানে উল্লেখ করতে চাই। একটি বিষয় হলো এই যে যেহেতু ইসলামী অর্থব্যবস্থায় সুস্থ প্রতিযোগিতা থাকবে, যারা এক্সিস্টিং শিল্পপতি আছে তারা নতুন এন্ট্রিকে বাধা দিবে না, সেজন্য নতুন যারা শিল্প গ্রহণ করতে চায় তারা ঢুকতে পারবে। এখানে সরকারও এটা নিশ্চিত করবে যে নতুনরা আসতে পারে, নতুনদেরকে আসতে পারে এবং উৎসাহিত করা হবে। তাহলে সাপ্লাই কি হবে? জি, যোগান তো বাড়বে। আরেকটি বিষয় হলো এই, যেহেতু অগণিত হারাম জিনিসগুলো নিষিদ্ধ হয়ে গেল ইসলামী অর্থব্যবস্থায়, এবং লিমিটেড কতগুলি হালাল জিনিস এটা উৎপাদন হলো এবং এটাই তারা কনজিউম করতে পারে। তো এর কারণে যারা নাকি উৎপাদনকারী, তাদের প্রত্যাশা থাকবে যে এই জিনিসগুলোর চাহিদা স্থিতিশীল হবে। যারা প্রডিউসার, উৎপাদনকারী, তারা কিন্তু উৎপাদন করে তাদের একটা প্রত্যাশার উপর, যে এখান থেকে 6 মাস পরে, 1 বছর পরে চাহিদার পরিমাণ কি হবে। তখন তারা দেখবে যে অনেক জিনিস যদি থাকে তাহলে মানুষ এখান থেকে শিফট করে ওখানে যেতে পারে, তার চাহিদা খুব নড়বড়ে হতে পারে। কিন্তু যখন ইসলামী অর্থব্যবস্থায় তাদের লিমিটেড কতগুলি জিনিস আছে, তাদের চাহিদাগুলো স্থিতিশীল হবে, এই প্রত্যাশা যদি থাকে, তাহলে তারা ভবিষ্যৎকে সামনে রেখে বেশি প্রডিউস করবে, তার কারণ ওটা স্থিতিশীল থাকবে। জি। এটার সাথে আরেকটা জিনিস হলো এই, যেহেতু তারা জানে যে তারা হারাম জিনিসগুলি কখনো আসছে না, তখন তারা এই R&D যাকে বলা হয়, নতুন সৃষ্টির জন্য, টেকনোলজিক্যাল চেঞ্জের জন্য তারা ব্যয় করবে। এটা যদি এরকম না হতো, সাধারণ হতো, তাহলে এটা নাও করতে পারতো। যে এখন লোকেরা এটা চায়, এটা 5 বছর পরে এটা আমার উৎপাদন,
এই টেকনোলজিক্যাল চেঞ্জ করতে 5 বছর লাগবে, 5 বছর পরে এটা চাহিদা থাকবে না, এরকম কোনো চিন্তা থাকবে না। তারা চিন্তা করবে যে এটা তখনও থাকবে, কারণ এটা তাদের লিমিটেড এবং স্মলার বাস্কেট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস তারা চায়। তো এই জন্য তারা টেকনোলজিক্যাল চেঞ্জের মধ্যে তারা ব্যয় করবে, R&Dর জন্য ব্যয় করবে। যখন এই টেকনোলজিক্যাল চেঞ্জ হবে তখন সাপ্লাই কি হবে? উৎপাদন বাড়বে। অর্থনীতির একটা সূত্র হলো এই, যখন উৎপাদন ব্যয় কমে তখন সাপ্লাই কার্ভ ডান দিকে শিফট হয়, আর যখন উৎপাদন ব্যয় বাড়ে তখন এটা বাঁ দিকে শিফট হয়। এটা এই ডায়াগ্রামের ছাড়া যদি সাধারণ সোজা ভাষায় কথা বলি, তাহলে উৎপাদন ব্যয় যখন কমে তখন সাপ্লাইটা বাড়ে, তারা যোগানটা একটু বাড়াইতে পারে। যেটা প্রডিউস করতে 10 টাকা লাগতো এখন সেটা প্রডিউস করতে 8 টাকা লাগে। এটার দাম যদি আগে যে দাম আছে, আগে যে দাম ছিল সেই দামই যদি থাকে, এখন উৎপাদন ব্যয় কমে, তাহলে তারা একটু বেশি এর প্রডিউস করতে উৎসাহিত হয়। তো ইসলামী অর্থব্যবস্থায় সুদ হারাম। প্রচলিত অর্থব্যবস্থায় সুদকে একটা ব্যয় হিসেবে চিন্তা করা হয়। তো এই সুদটা এখানে বাদ হয়ে গেল। এই মূলধনের যে ভাগ সেটা শেয়ার হিসেবে পাবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু যেখানে ব্যয় যখন চিন্তা করা হয়, এটা ব্যয়টা কমে গেল। ব্যয়টা যখন কমে গেল এবং এই জিনিসের প্রাইস এবং দাম ঠিকই আছে, তখন উৎপাদনকারীরা চাবে তারা একটু বেশি মুনাফা করতে পারবে, বেশি মুনাফা করবে, বেশি সাপ্লাই দিতে, তাহলে সাপ্লাই বাড়বে। তখন এভাবে আমরা দেখতে পাই যে কোনো একটা অর্থব্যবস্থায় ইসলামী ইকোনমিক্স চালু হওয়ার কারণে নতুন কোনো বাধা সৃষ্টি হবে সেটা সম্ভাবনা নেই, কোনো যুক্তি নেই। এরপরে বাড়তি ইয়েটা হলো যে সাপ্লাই বাড়ার এবং যোগান বাড়ার সম্ভাবনা এবং প্রচুর আছে, অপরচুনিটি এবং সুযোগ আছে। নতুন উৎপাদনকারীরা বাড়বে এবং বিভিন্ন যে কথাগুলো আমি বললাম সেখানে উৎপাদন বাড়বে। ইকোনমিক্সের সূত্র অনুযায়ী কথা হলো এই, যখন ইফেক্টিভ ডিমান্ড বাড়ে তখন প্রোডাকশন বাড়ে, জাতীয় আয় বাড়ে, কর্মসংস্থান বাড়ে, অর্থনীতি উন্নয়ন হয়। তো সাপ্লাই সাইড ইকোনমিক্সটা যারা বলে যে এখানে একটা সংশয় আছে যে সাপ্লাই সাইডে যদি কোনো বাধা থাকে তাহলে এই কার্যকরী উৎপাদন বাড়লেই উৎপাদন বাড়বে না। তো আমাদের চিন্তায় এবং যুক্তিতে ধরে যে ইসলামী অর্থব্যবস্থা কায়েম হওয়ার কারণে সাপ্লাই সাইডের কোনো বাধা সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, উৎপাদন বাড়ার পক্ষে যুক্তি আছে। নতুন নতুন উদ্যোক্তা আসবে, যেটা হারাম জিনিসগুলো চলে যাবে, এগুলোর স্থিতিশীল চাহিদা হবে, প্রযুক্তি বাড়বে, তাহলে উৎপাদন বাড়বে। তো 2 সাইড হলো। এক সাইড হলো চাহিদা বাড়লো, যার জন্য উৎপাদন বাড়া উচিত, এবং সাপ্লাই সাইডে কোনো বাধা নাই, বরং সাপ্লাই বাড়ার আর কতগুলি যৌক্তিক কারণ আছে। তাহলে সবকিছু মিলালে দাঁড়ালো এই যে ইসলামী অর্থব্যবস্থায় চাহিদা কমবার কোনো দরকার নাই এবং যোগানে কোনো বাধা নাই, বরং পজিটিভই আছে। তাহলে ইসলামী অর্থব্যবস্থা কায়েম হলে সেখানে উৎপাদন বাড়বে, জাতীয় আয় বাড়বে, কর্মসংস্থান বাড়বে, অর্থনৈতিক উন্নয়ন হবে। ইসলামী মধ্যমপন্থা অবলম্বনের কারণে যে চাহিদা কমে না কোনোভাবেই, সেই বিষয়গুলো আপনি যুক্তি সহকারে তুলে ধরেছেন ইসলামী নীতিমালার আলোকে। এবং সাপ্লাই সাইড যেটি ইকোনমিক্স, তাতে বাধা নেই, তাতেও কোনো বাধা তৈরি হবে না, বরং তা বৃদ্ধির সুযোগ আছে। এই বিষয়টি খুব সহজভাবে আপনি তুলে ধরেছেন, আপনাকে ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা ইকোনমিক্সের অর্থাৎ ইসলামী অর্থব্যবস্থার যে পজিটিভ যে দিকগুলো রয়েছে সবই পজিটিভ ইসলামী অর্থব্যবস্থার, কিন্তু এটার ইমপ্লিমেন্ট বা এটার প্রয়োগের মাধ্যমে যে আমরা একটা সুন্দর অর্থনীতি পাবো এবং পেতে পারি, সেই কথাগুলোই কিন্তু আমাদের এই বিজ্ঞ আলোচকের কাছ থেকে আমরা জানতে পারলাম। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।